Hey, what's up everybody, welcome back to the channel everyone and it's news time. তো আমাদের কাছে যদি স্মার্ট গ্লাস বা স্মার্ট সানগ্লাসের কথা চলে আসে আমাদের মাথায় একটা জিনিসই ঘুরপাক খায়, সেটি হচ্ছে গুগলের গ্লাস বা স্মার্ট গ্লাস। শুধু এখানে গুগলের গ্লাস না, অনেক কোম্পানিও এখানে ট্রাই করেছে, যেমন ফেসবুক এবং আরও অনেক কোম্পানি। তবে শাওমির মতো কোম্পানি এবার যেটা করে দেখিয়েছে, এটি বর্তমান সময়ে যত সকল বড় বড় কোম্পানির গ্লাস আসুক না কেন তার কাছে এটি সবার উপরে থাকবে, যদি আমি ফিচারের কথা বলি অথবা কুল লুকিং এর। কেননা শাওমি এখানে সবকিছু ক্লিয়ার করেই দিয়েছে তাদের প্রোডাক্ট লঞ্চিং এর সময়, আর এখান থেকে আপনারা অনেক ফিচার ইউজ করতে পারবেন। বিশেষ করে আপনি যদি ক্যামেরার কথা বলেন তো সেক্ষেত্রে এখানে লাগানো আছে 5 মেগাপিক্সেলের একটা ফুল ফ্ল্যাশড ক্যামেরা, আর তারা গ্লাস ইউজ করেছে এখানে এত সুন্দরভাবে ফিট করে দিয়েছে একটা মাইক্রো এলইডি ডিসপ্লে, যেখান থেকে আপনারা অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন শুধুমাত্র এই গ্লাস থেকে। তাছাড়াও এখানে কল রিসিভ থেকে শুরু করে মেসেজ বা নোটিফিকেশন রিড করতে পারবেন। তাছাড়াও আরেকটি কুল ফিচার আছে, সেটি হচ্ছে নেভিগেশন, অর্থাৎ আপনি সেখানে একটা লোকেশনের ডেটা লক করে আপনাকে আর কিছুই করতে হবে না, সবকিছুই ইনস্ট্রাকশন আপনার গ্লাসেই পেয়ে যাবেন। শুধু তাই না, মনে করুন আপনি একটা অন্য দেশে চলে গেলেন এবং আপনি সেখানে একটা রেস্টুরেন্টে ঢুকলেন এবং খাবার মেনু দেখে আপনার সবকিছুই মাথার উপর দিয়ে চলে গেল, অর্থাৎ সেখানে আপনি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেমে পড়লেন। তো কখন পকেট থেকে ফোন বার করবেন, সেটাকে স্ক্যান করবেন, তারপর ট্রান্সলেট করবেন, এরকম কিছু লাগবে না। আপনি শুধু গ্লাসে টাচ করবেন, সবকিছু স্ক্যান করে আপনার সামনে ট্রান্সলেট হয়ে আসবে। এটি অনেক ভালো ফিচার লেগেছে বিশেষ করে আমাকে। তবে দেখি বাংলাদেশে এরকম গ্লাস কবে চলে আসে, আর তার চেয়েও বড় কথা এটি কোন প্রাইসিং এর সাথে আসছে। তবে এই সব কোম্পানির উদ্যোগ দেখে মনে হয় যে সামনের ফিউচারে এরকম গ্লাসের অনেক কদর বাড়বে। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর অ্যাপেল তাদের 14th of September 2021 এর ইভেন্টে আইপ্যাড মিনি, অ্যাপেল ওয়াচ সিরিজ 7 এবং মোস্ট ইম্পর্টেন্টলি আইফোন 13 এবং 13 প্রোর লাইন আপ লঞ্চ করে দিয়েছে। তবে আপনারা যদি আইফোন 13 বা হোল লাইন আপের ওপর একটা ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে সেটা লিখে দিতে পারেন। স্পিকিং অ্যাবাউট অ্যাপেল, অবশ্যই বলতে হবে তাদের M1 চিপসের কথা, আর এটির যে ফর্মুলা আছে অর্থাৎ অল অ্যাবাউট দ্য সোর্স, এটির একটা ডকুমেন্টারি পাবলিশ করেছে ইঞ্জিনিয়ারিং লেভেলে, যার পেজ সংখ্যা 350। ইয়েস, 350 পেজ আপনাকে পড়তে হবে যদি আপনি ভালো করে বুঝতে চান। তো হয়তোবা আপনারা মনে করছেন যে আমি যদি 350 পেজ পড়তে যাই তো সেক্ষেত্রে তো অনেক সময় লেগে যাবে, আর এত পড়াশোনা করলে তো BCS কমপ্লিট হওয়ার কথা। তাই আপনারা যদি চান যে অ্যাপেল সিলিকনের উপর ভিডিও বানাই তো অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন, ইনক্লুডিং A15 বায়োনিক। যেহেতু এখানে কথায় কথায় উঠে আসলো স্মার্টফোন এসওসির কথা, অবশ্যই বলতে হবে স্যামসাং এর Exynos 2200। আর আপনারা জানেন যে RDNA 2 GPU লাগতে চলেছে, আর এটি আসার বেশি দিন আর সময়ও নেই, কারণ সামনেই আসছে CES 2022। তবে কবে আসবে সেটি বিষয় নিয়ে আমরা বেশি আলোচনা করব না। তবে এর যে পারফরমেন্স লিক এসেছে অর্থাৎ FP32 এবং FP16 GPU স্কেলে, তো এটি মোস্ট ইনক্রেডিবল GPU হতে চলেছে। শুধু যে GPU হবে তা কিন্তু নয়, এখানে যে ওভারঅল যে একটা SoC হতে চলেছে, এটি মোস্ট পাওয়ারফুল অ্যান্ড্রয়েড প্রসেসর হিসেবে আমাদের সামনে আসতে চলেছে, যার স্কোর আসলেই ইনসেইন। বিশেষ করে যদি GPUর কথা বলি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বা তাদের প্রিভিয়াস জেনারেশনের Exynos 2100 এর চেয়ে। আর এটি যদি তারা নিয়ে আসে তো মোবাইল ফোন ইন্ডাস্ট্রির জন্য GPU লেভেলে ভালো পারফরমেন্স, এটি একটা স্ট্যান্ডার্ড হতে চলেছে। স্পিকিং অ্যাবাউট GPU, অবশ্যই বলতে হবে একটা ফোর্থ কোম্পানি যারা ক্লেম করেছে যে না আমরাও গ্রাফিক্স কার্ড মার্কেটে নামতে চলেছি, আর এটি একটি চাইনিজ চিপ মেকার কোম্পানি এবং তারা প্ল্যান করছে তাদের যে আপকামিং GPU হবে। আর তারা যে দুইটি GPU শো করেছে, একটি GM9231 যা অ্যাপ্রক্সিমেটলি পারফরমেন্স করবে GTX 1050 2GBর মতো, আর যেটা JM9271 এটি পারফরমেন্স করতে পারে GTX 1080 কাছাকাছি। তো API হিসেবে OpenGL এবং CL থাকলেও এখানে DirectX অথবা ভলকানের সাপোর্ট দেখতে পারবো না বা পারছি না। তবে এর যে টেকনিক্যাল স্পেক আছে এটি কাইন্ড অফ লাইক বেটার দেন প্যাসকেল সিরিজ, কারণ এন্ট্রি লেভেলে এখানে 8GB D5 এবং 8 পার ভ্যারিয়েন্টে 16GB অফ HBM মেমোরি ব্যবহার করেছে। আর
আর সবচেয়ে মজার বিষয় এখানে যে AP32 পারফরমেন্স আছে অর্থাৎ GTX 1050 এবং 1080 এর যে পারফরমেন্স লেভেল আছে সেইটাকে গ্র্যাব করার চিন্তা ভাবনা করছে উইথ ভালো মানের টিডিপির সাথে। তবে দেখি এই চাইনিজ কোম্পানিটি কত তাড়াতাড়ি মার্কেটে আসতে পারে তাদের নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে। আর যদি তারা চলে আসে তো ফোর্থ কম্পিটিশন হয়ে যাবে, আর হলেই আপনারা দেখতে পারবেন যে গ্রাফিক্স কার্ডের মার্কেট কতটা স্যাচুরেট হয়ে যাবে। আর তাছাড়াও ইন্টেল অলরেডি রেডি হয়ে আছে তাদের গ্রাফিক্স কার্ড কনজিউমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসাং এর কাছ থেকে। আর স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব S8 আলট্রা যে ট্যাবলেটটি আসতে চলেছে এটি কাইন্ড অফ লাইক নোটবুকের সাইজের সমানই হতে চলেছে, অর্থাৎ 14.6 ইঞ্চের একটা বিশাল ডিসপ্লে দেখা যাবে। শুধু তাই না, এখানে যে ব্যাটারি থাকবে এখানেও ইনক্রিজ থাকবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা মাঝখানে একটা বড় সাইজের নচ দেখতে পারছি। হয়তোবা স্যামসাং প্ল্যান করছে যে আমরা নচ হাইটিয়ে দিলাম, আমরা নচের কথা তো দূর, আমাদের ফোন থেকে পাঞ্চ হোল ডিজাইনও বাদ দিয়ে দিলাম। তাছাড়াও আমরা যে নতুন টেকনোলজি নিয়ে আসলাম অর্থাৎ আন্ডার ডিসপ্লে ক্যামেরা, সেটা করে আমরা বেশি ফোন বা ট্যাবলেট সেলস করতে পারছি না। অথচ অ্যাপেলের এত বড় বড় নচ থাকা সত্ত্বেও তারা আমাদেরকে ছাপিয়ে যাচ্ছে। আর সেই চিন্তা মাথায় রেখে মেবি লিক অনুযায়ী তারা যে ক্যামেরা মডিউল সহ নিয়ে আসতে চলেছে এই ধরনের বড় ট্যাবলেটে বিশাল এক নচ উইথ 11,500 মিলি অ্যাম্প ব্যাটারির সাথে। তো দেখি তাদের ট্যাব মানুষের কাছে পপুলার হয় কিনা। তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে। আর এটি জিপিইউ সেন্ট্রিক না সিপিইউ সেন্ট্রিক, অর্থাৎ আপকামিং 12 জেন এল্ডার লেকের যে প্রাইসিং নিয়ে কনফিউশন ছিল এটি বারবার ওঠানামা করছে। তবে বর্তমান সময় যে প্রাইসিং এর লিকটা এসেছে US ডলারে, এখানে দুই ধরনের সিপিইউ কে বোঝানো হয়েছে, একটা ট্রে অর্থাৎ বাল্ক, আরেকটি হবে বক্স। ফর এক্সাম্পল এখানে যে বক্স সিপিইউটি আছে কোরাই 5-12600K, এটির প্রাইস রেখেছে $288 এবং যেটা বক্স ছাড়া সেটি $283। প্রাইস যদি এটাই হয় এটি ফ্রিকিংলি অসম হতে চলেছে। আর নট অনলি দ্যাট, এখানে যদি আমি কোরাই 9-12900K এর দিকে দেখি তো সেক্ষেত্রে মাত্র $600 বা এরকম প্রাইসে কেনা যেতে পারে। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন? রাইজেন 9 5950X এর মতো মনস্টার সিপিইউ যার প্রাইস $800। আর অলরেডি আপনারা দেখেছেন, বিশেষ করে অনেক লিকে আমিও কভার করেছি যে এটি পারফরমেন্স করে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সেও প্রায় 12% বেশি, তার উপর প্রাইস আবার অনেক কম। অর্থাৎ এই প্রাইস ট্যাগ যদি আমি $700 নিয়ে যাই তবু এটি অনেক ভালো অপশন হবে অ্যাজ কম্পেয়ার টু রাইজেন 9। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে সিপিইউটি এখানে আমাকে লেগেছে প্রাইসিং অনুযায়ী সেটি হচ্ছে কোরাই 5-12600KF, ইটস অনলি $260। তবে এটা একটা লিক। তবে এখানে মজার বিষয় হচ্ছে যে বক্স প্রপার বক্স সিপিইউ পাওয়া যাচ্ছে বাল্ক বা বক্স ছাড়া, অর্থাৎ যেই সকল সিপিইউ শুধুমাত্র ট্রেতে আসে তার দামই বেশি। তো আবারও বলে দিই এটি একটা লিগ। তবে বিভিন্ন জায়গা থেকে যে সকল লিগ আসছে প্রাইসিং এর এটি কম বেশি কাছাকাছি থাকছে প্রতিটা লিগ অনুযায়ী। আই হোপ যে এরকম প্রাইসই সামনে থাকবে। স্পিকিং অ্যাবাউট ইন্টেল, অবশ্যই বলতে হবে তাদের আপকামিং এল্ডার লেক সিপিইউ সকেটের কথা, যেখানে 1700 সকেট আমরা দেখতে পারবো। আর পিকচারে ক্লিয়ারলি দেখতেই পারছেন যে আগে 1200 সকেটের চেয়ে কতটা ইনক্রিজ হয়েছে সাইজে। এক্স্যাক্টলি বলে দিই এটি বড় হয়েছে 7.5 মিলিমিটার, অর্থাৎ এর আগে স্কয়ার সাইজ ছিল আর এবার হয়েছে 37.5 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার। আর এই কারণে RTX এর মতো কোম্পানি আজকে প্রেস রিলিজ করে দিয়েছে, অর্থাৎ এই ভিডিওটি আমি এক্সটেন্ড করছি, গতকাল আমি রয়ে রেখে দিয়েছিলাম। তো LG 1700 যে সকেটের মাউন্টিং কিট অথবা ব্র্যাগ যেগুলো হয়ে থাকে তো সেগুলোর নিয়ে কাজ করছে এবং ডিরেক্টলি এবং অফিসিয়ালি এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, অর্থাৎ এটি একটা প্রেস রিলিজ। আর এটি আমরা হয়তো বা অক্টোবরের শেষের দিকেই দেখতে পারবো। স্পিকিং অ্যাবাউট সিপিইউ সকেট, অবশ্যই বলতে হবে AMD নেক্সট জেনারেশন অর্থাৎ Gen 4 আর্কিটেকচারের জন্য AM5 সকেটের ডিজাইনের কথা। আর AM5 সকেটেও তারা রাখছে অলমোস্ট ইন্টেলের মতোই 1700 সকেট, তবে এখানে 1718 সকেট দেখতে পারবো। শুধু তাই না, এটি LGA বেস সকেটই হতে চলেছে। আর এর যে কুলারের ডিজাইন এটি পাবলিশ হয়েছে, অর্থাৎ আমাদের সামনেই এর রেজাল্ট চলে এসেছে। তবে এখানে একটা
কনফিউজিং ব্যাপার, এখানে মাল্টিপল সিরিজের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে এসিডিটির কথা বলুন অথবা মেইন স্ট্রিম সার্ভার সবগুলোই এখানে এনক্লোজ হয়েছে। আপনারা দেখতেই পারছেন, বাকিটা নেক্সট কোনো ভিডিওতে, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তারপরের যে নিউজটি আসছে এটি টাইম ম্যাগাজিনের কাছ থেকে, আর এখানে খুশির ব্যাপার হচ্ছে এনভিডিয়ার জন্য, কারণ এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, আর তিনি জায়গা পেয়ে গেছেন দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল, আর 100-এর লিস্টে ঢুকে পড়েছেন তিনি, আর এটি 2021 সালের স্ট্যাট অনুযায়ী। কংগ্রাচুলেশন। যেহেতু এই ভিডিওটি আমি নতুন করে আবার করছি, অর্থাৎ কিছু জিনিস অ্যাড করছি, তো অবশ্যই আজকের খবরও এখানে দিয়ে দিব, কারণ ইন্টেলের 12th Gen এল্ডার লেকের যে টি সিরিজ, অর্থাৎ যেগুলো অল ইন অন পিসির জন্য ব্যবহৃত হবে, আর এই ধরনের সিপিইউ গুলো অর্থাৎ টি সিরিজের সিপিইউ গুলো আমাদের সামনে চলে এসেছে, আর এটি একটা লিক। আর সবচেয়ে মজার বিষয়, এটি 35 ওয়াটে থেকেও 4.9 গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে বলে আশা করেছে বিলিবিলি ফোরাম। আর যেহেতু এই ধরনের সিস্টেমগুলো গ্রাফিক্স সেন্ট্রিক না হয়ে থাকে, আর এই কারণে পাওয়ার দিতে আসছে ইউএসডি গ্রাফিক্স 770, আর এই টি সিরিজের সিপিইউ গুলোর মোট 7টি মডেলে পাওয়া গেছে, যেখানে i3 থেকে i9 পর্যন্ত দেখা যাচ্ছে। স্পিকিং অ্যাবাউট ইন্টেল সিপিইউ, অবশ্যই বলতে হবে তাদের আপকামিং নেক্সট জেনারেশন অফ এসিডিটি প্ল্যাটফর্মের কথা, আর তারা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছে 10 ন্যানোমিটার সুপার ফিনে তৈরি সাপায়ার র্যাপিড এক্স সিরিজের কথা, আর এটি 2022 সালের থার্ড কোয়ার্টারে আসবে। তাই এখন থেকে মাথা ঘামিয়ে লাভ নেই, তবে এর যে স্পেসিফিকেশন হবে এটি ডিরেক্টলি কম্পিট করবে এএমডির এসিডিটিকে, তাই আগে ভাগে বলে রাখলাম। যেহেতু ইন্টেল সিপিইউর কথা চলছে, অবশ্যই বলতে হবে তাদের ড্রাইভার প্যাচের কথা, অর্থাৎ তাদের যে লেটেস্ট ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার আছে, এটি যদি আপনি আপডেট করে নেন, তো সেক্ষেত্রে প্রিমিয়ারে যে ক্র্যাশিং সমস্যাটা হচ্ছিল এক্সি গ্রাফিক্সে, অর্থাৎ 10 জেনারেশনের আইরিশ প্লাস গ্রাফিক্সে, তো সেটি আপনাদের ফিক্স হয়ে যাবে। তাই আপনারা যারা 10 জেনারেশনের সিপিইউ ব্যবহার করছেন, তারা এই আপডেটটি খুব তাড়াতাড়ি দিয়ে নিতে পারেন। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি অনেক ইন্টারেস্টিং, আর তার চেয়েও বড় কথা, এটি আসছে নেক্সট জেনারেশন অফ গ্রাফিক্স লাইন আপ নিয়ে, অর্থাৎ RTX 40 সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো হবে লাভলেস বেস। তার আগে আর একটা ইম্পর্টেন্ট কথা, আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি একটা গ্রাফিক্স কার্ড কিনতে চেয়েছি, আর এটি ওল্ডার একটা গ্রাফিক্স কার্ড, অর্থাৎ GTX 1050 Ti 4GB, আর এর ডিজাইন হবে ডুয়েল ফ্যান। তো বর্তমান সময়ে যে গ্রাফিক্স কার্ডের ক্রাইসিস চলছে, অর্থাৎ আমরা যদি একটা 1050 Ti অথবা 1060 কার্ড নিতে যাই, তো আপনারা বুঝতেই পারছেন যে কত প্রাইস দিয়ে কিনতে হচ্ছে, বা এত প্রাইস যে কেনার সাহসও করতে পারছেন না। তবে সেই গ্রাফিক্স কার্ডটি আমার বড় ভাই আমাকে একটা সার্টেন প্রাইসে দিতে চাচ্ছে, অর্থাৎ আমি এই গ্রাফিক্স কার্ডটি যেই দামে কিনবো সেই দামেই বিক্রি করব। আর এর কারণ হচ্ছে, আপনাদের মধ্যে অনেকেই গ্রাফিক্স কার্ড খুঁজছেন কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছে না, আর এর প্রাইস রেঞ্জ আমি বলে দিই আপনাদেরকে 9 থেকে 10,000 টাকা ধরতে পারে, কেননা ভালো কন্ডিশনে আছে উইথ বক্স সহ, আর এটি ওয়ান হ্যান্ডেড ইউজ একটা কার্ড। তবে অ্যাকচুয়ালি যদি আপনাদের কার্ডের কারো দরকার হয়ে থাকে এই রকম ধরনের কার্ড উইথ এরকম প্রাইসিং এর সাথে, তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন, তাহলেই আমি সেটি তার কাছ থেকে পারচেস করতে পারবো। বাকিটা নেক্সট কোনো ভিডিওতে আপডেট করে দেব। তো এখন আসি এনভিডিয়ার নিউজে, অর্থাৎ RTX 4090 যে কার্ডটি হতে চলেছে, এটি ইনসেইন লেভেলের পারফরমেন্স অফার করতে চলেছে অ্যাকর্ডিং টু লিক। আর এর আগের বছরেও আমরা দেখেছি কোপেড 7 কিমি তিনি বলেছেন যে এটি 2x ফাস্টার হতে চলেছে, অর্থাৎ RTX 3090 এর ডাবল পারফরমেন্স। আর আজকের বা গতকালের লিক অনুযায়ী, বিশেষ করে যদি আরেকজন ওয়েল নোন লিকারের কথা বলি, অর্থাৎ গ্রেমন 55, তিনি কিন্তু এখানে ক্লেম করেছে যে 2x ফাস্টার তো হবেই, তার চেয়েও ভালো পারফরমেন্স করতে পারে অ্যাকর্ডিং টু দিস লিক। আর এটি কবে আসবে? এটি নেক্সট ইয়ারের অক্টোবর মাসে। আর আমরা আশা করব এর মধ্যে যাতে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা অনেক কমে যায়। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।